আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো অফিসার্স অ্যাড্রেস। দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি বললেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। আজ সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অফিসার্স অ্যাড্রেস তিনি এসব কথা বলেছেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। এরপর জানাবো পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত বললেন প্রধান উপদেষ্টা। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ আশপাশে বিভিন্ন স্থানে ব্যাপক নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত। এদিকে এপ্রিলে চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায়। চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় জ্বালানি তেল ডিজেল পরিবহন কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পরিবহন হয়েছে জ্বালানি তেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্যমতে ভূগর্ভস্থ এই পাইপলাইনগুলোতে দ্রুত পরিবেশ বান্ধব উপায়ে পরিবহন করা যাবে বছরে ২৭ লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল। এতে বার্ষিক সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। জানাবো ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিশ্বব্যাপী ৭,৫০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাজার হাজার কোটি টাকা সম্পদ নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসছে। বিশ্বব্যাপী তার ৭,৫০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে তার নামে। নামে বেনামে ৩ দেশে ৫৭৮টি সম্পদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে পুলিশ আমাকে রক্তাক্ত করেছে, এই রক্ত গুছিয়ে রাখলুম বললেন শুভেন্দু। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিরুদ্ধে ধস্তাধস্তি ও মারধরের অভিযোগে সরব হয়েছেন রাজ্যটির বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি। হাওড়া জেলা বেলগাছিয়া অঞ্চলের স্থানীয় সমস্যা পরিদর্শনে গিয়ে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গত ১৯ মার্চ হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে। খুব অল্প সময়ে ধস নামে। সেখানে তিনি দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা আজে বাজে কথা বলছিলেন। তখনই পুলিশ তাকে বেধড়ক পিটিয়েছে। এবং সর্বশেষ জানাবো বিরোধীদের বিক্ষোভ ও সহিংস আন্দোলন যে হুঁশিয়ারি দিলেন এরদোগান। ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগুলকে কারাগারে পাঠানোকে ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছে তা সহিংস আন্দোলনে রূপ নিয়েছে। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হয় এবং সম্পত্তির ক্ষতির দায় প্রধান বিরোধী দলকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার আঙ্কারায় দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন রিসেপ তাইপ এরদোয়ান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি বললেন সেনাপ্রধান। অফিসার্স অ্যাড্রেস। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার অবগত, জনগণও জানে। তাই গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। সোমবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অফিসার্স অ্যাড্রেসে এসব কথা বলেছেন তিনি। বৈঠকে
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র থেকে এই তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব ও উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে আয়োজনে সংযুক্ত হন। সূত্র জানায়, কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে, সেটি দেশ ও জাতির চিরকাল স্মরণে রাখবে। তিনি আরও বলেছেন, সবাই ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্য, প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি আরও বলেন, এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। ভুল তথ্য বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাবাহিনী প্রধান বলেছেন, নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকেই নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, সামনে ঈদ, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। গত সপ্তাহে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশ সফর প্রসঙ্গে উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে সে বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব, যেটি আমাদের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। পাকিস্তানি হানাদার বাহিনী নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত। কালো রাতে সকল শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত। গণহত্যা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি আরও বলেছেন, 71-এর মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তল, তখন 25শে মার্চ ঢাকায় অসহযোগ আন্দোলনের মধ্যে স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চলাইট পরিচালনা করে ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। ঢাকার বিশ্ববিদ্যালয় পিলখানা এবং রাজারবাগ সহ সারা দেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনী আতর্কিত হামলায় শহীদ হন ছাত্র, শিক্ষক, পুলিশ ও সেনা সদস্য সহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তিনি আরও বলেছেন, স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশে পতিত স্বৈরাচার শাসনামল মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বীরত্বে জাতি স্বৈরাচারের অত্যাচার, নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে সব সময় কাজ করে যাচ্ছে। এপ্রিলে চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায়। চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় জ্বালানি তেল, ডিজেল পরিবহনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পরিবহন হয়েছে জ্বালানি তেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তথ্যমতে ভূগর্ভস্থ এই পাইপলাইনে দ্রুত পরিবেশ বান্ধব উপায়ে পরিবহন করা যাবে বছরে 27 লক্ষ মেট্রিক টন ডিজেল। এতে বার্ষিক সাশ্রয় হবে 236 কোটি টাকা। পাইপলাইনের নিরাপত্তায় থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর সংস্কীয় নজরদারি। সাগরপথে আমদানির পর চট্টগ্রাম পতেঙ্গা থেকে সাধারণত নৌপথে, ট্যাঙ্ক, লরি কিংবা রেল অগ্নে দেশে নানা প্রান্তে পরিবহন করা হয়ে থাকে জ্বালানি তেল। তুলনামূলক সময় সাপেক্ষ এবং প্রক্রিয়ায় পদে পদে থাকে চুরি, পদ্ধতিগত লোকসান আর অপচয় ঝুঁকি। রাজনৈতিক অস্থিরতা আর শুল্ক মৌসুমে নাব্য সংকট ও বিঘ্ন ঘটায় স্বাভাবিক সরবরাহর ব্যবস্থায়। প্রথাগত অবস্থায় গত 2018 সালে নেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত 250 কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ। 2020 সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার প্রাথমিক লক্ষ্য থাকলেও পরবর্তীতে 2 ধাপে মেয়াদ বাড়ানো হয় আরও 4 বছর। বাড়ে প্রকল্প ব্যয়, তবে দ্বিতীয় দফায় বর্ধিত সময় শেষ হয়নি কাজ। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই বিগত 7 থেকে 8 মাসে তারা কাজটি শেষ করেছে।
সাইফুজ্জামানের বিশ্বব্যাপী ৭,৫০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাজার হাজার কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসছে। সারা পৃথিবীতে তার রয়েছে ৭,৫০০ কোটি টাকার বেশি সম্পদ। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি বিগত শেখ হাসিনার একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। ভূমিমন্ত্রী থাকাকালীন তিনি মার্কেন্টাইল ইউসিবি ব্যাংকে তার স্ত্রীকে পরিচালক পদে বসিয়েছিলেন এবং সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, যে টাকাগুলোর মাধ্যমে তিনি তার সম্পদের পাহাড় গড়েছেন। তৎকালীন তিনি মন্ত্রী হওয়ার পরে তিনি বিভিন্ন সময় অপকর্মে জড়িয়ে পড়েন। তিনি দেশ থেকে তার স্ত্রীর সহযোগিতায় বিদেশে লন্ডন, দুবাই সহ সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে যান এবং সেই টাকাগুলোর মাধ্যমে তিনি বিদেশের বাড়িতে আজ সাম্রাজ্যের পাহাড় গড়েছেন। জানা গেছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে রয়েছে ৪৪টি অত্যন্ত বিলাসবহুল বাড়ি। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি গত বছর জানা গিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আল জাজিরার এই রিপোর্টটি প্রকাশিত হলে তখন চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়।